আজ মধ্যপ্রাচ্যের আকাশে যখন আগুনের গন্ধ, ঠিক তখনই ইরান এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার শিকড় ছড়িয়ে আছে ১৪০০ বছরের পুরনো ইসলামের ইতিহাসে। প্রশ্ন একটাই, ইরান কি সত্যি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি অনুসরণ করছে? ইতিহাস কি শুধুই অতীতের গল্প, নাকি ভবিষ্যৎ যুদ্ধের নকশা? যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন সম্ভাব্য যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু সামরিক কৌশল নয়, এটি ইতিহাস, ধর্ম এবং রাজনীতির এক গভীর সংযোগ। ইরান সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হাঁটছে, এমনটাই বলছে বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় দেশটি গড়ে তুলেছে ৩ স্তরের নেতৃত্ব কাঠামো। এই কাঠামোর আদল নেওয়া হয়েছে ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মুতা যুদ্ধ থেকে। ইরান বুঝতে পারছে যুদ্ধের ময়দানের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস অস্ত্র নয়, বরং নেতৃত্ব শূন্যতা। ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায় মুতা যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩,০০০, অপরদিকে রোমান বাহিনী ছিল প্রায় ২ লক্ষ। এমন অসম যুদ্ধে নামার আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতি নির্ধারণ করেছিলেন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছিলেন, যদি একজন শহীদ হন, পরবর্তী জন নেতৃত্ব দিবেন। ৩ জনই শহীদ হলে সেনারা নিজেদের মধ্য থেকে একজনকে বেছে নেবে, কারণ যুদ্ধ কখনোই নেতৃত্ব শূন্য রাখা যাবে না। এটাই ছিল তার শিক্ষা। ঠিক সেটাই ঘটেছিল মুতা যুদ্ধে। একে একে ৩ জন মনোনীত সেনাপতি শহীদ হন। তখন সাধারণ সৈন্যদের মধ্য থেকেই দায়িত্ব তুলে নেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তার কৌশলেই সেই অসম যুদ্ধ থেকে মুসলমানরা সম্মানজনকভাবে বিজয়ী হয়ে ফিরে আসে। এই ঘটনায় আজ নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ইরানের সামরিক ও রাজনৈতিক পরিকল্পনায়। ইরানও ঠিক এই দর্শনেই ৩ স্তরের নেতৃত্বের বিন্যাস করেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন প্রথম স্তর যদি কোনো মার্কিন হামলায় নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে দায়িত্ব নেবে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর অকার্যকর হলে দায়িত্ব যাবে তৃতীয় স্তরের হাতে। অর্থাৎ যে পরিস্থিতি আসুক, ইরান নেতৃত্ব শূন্য হবে না। তবে এই ৩ স্তরের নেতৃত্বে কারা আছেন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট এবং রাজনৈতিক গুঞ্জনে উঠে আসছে কিছু নাম। ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে খামেনির ভূমিকা পালন করতে পারেন তারই সন্তানরা। বিশেষ করে আলোচনায় আছে ২ পুত্র, মোস্তফা খামেনি এবং মাসুদ খামেনি। গুঞ্জন রয়েছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে একটি নিরাপদ বাংকারে অবস্থান করছেন। তার দৈনন্দিন দায়িত্ব অনেকাংশে সামলাচ্ছেন তার ছেলেরা। কেউ বলছেন এই দায়িত্ব নিয়েছেন মোস্তফা খামেনি, আবার কেউ বলছেন সাময়িকভাবে নেতৃত্ব দিচ্ছেন তৃতীয় পুত্র মাসুদ খামেনি। সৈয়দ মাসুদ হোসাইন খামেনি খামেনির তৃতীয় ছেলে, বয়স ৫৩। তিনি সাধারণত জনসম্মুখে খুব একটা আসেন না, তবে একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে সংকটকালে বাবার দপ্তরের দৈনন্দিন কাজ তিনি সামলাচ্ছেন। কেউ কেউ এটিকে প্রক্সি নেতৃত্ব বলেও ব্যাখ্যা করছেন, অর্থাৎ নামের নেতা একজন, কার্যকর দায়িত্ব আরেকজনের হাতে। অন্যদিকে খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনিকে অনেক ইরানি ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা হিসেবে কল্পনা করেন। বয়স ৫৬। তিনি অত্যন্ত রহস্যময়, জনসম্মুখে খুব কমই আসেন, কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তার প্রভাব সবচেয়ে বেশি, এমনটাই ধারণা করা হয়। তবে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার, ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বংশগতভাবে নির্ধারিত হয় না। দেশটির সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচিত হন বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে। অর্থাৎ খামেনির ছেলে হলেই স্বয়ংক্রিয়ভাবে নেতা হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের এই উত্তেজনা হঠাৎ তৈরি হয়নি। দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার, সব মিলেই আজকের এই সংঘাতের পরিস্থিতি। আর এই দীর্ঘ শত্রুতার মধ্যে ইরান বুঝতে পারছে যুদ্ধ শুরু হলে প্রথমে আঘাত আসতে পারে নেতৃত্ব কাঠামোর উপরই। ২০২৫ সালের একটি প্রতিবেদনে আরও ইঙ্গিত পাওয়া যায় যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে খামেনি আগে থেকেই ৩ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে সম্ভাব্য বিকল্প হিসেবে চিহ্নিত করে রেখেছেন, যেন কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতেও রাষ্ট্রযন্ত্র থেমে না যায়। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরান কি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে? মুতা যুদ্ধ যেমন দেখিয়েছিল নেতৃত্ব কখনো শূন্য রাখা যায় না, ঠিক তেমনি আজ ইরানও সেই একই দর্শন বাস্তবায়ন করতে চাইছে। এখন দেখার বিষয়, ইতিহাস কি আবার নিজেকে নতুনভাবে পুনরাবৃত্তি করতে যাচ্ছে?